बात देखने की, तेरे नाम से जीने की, तेरे नाम से मरने की, तेरे संग चलूं हरदम बन करके परछाई, एक बार इजाजत दे मुझे तुझ में ढलने की। আজ 10 লক্ষ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম। আসলে বিয়েটা নিজের ইচ্ছে মতো করিনি, মায়ের জন্য করতে হয়েছে। আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে। মা হাসপাতালে ভর্তি, মায়ের অপারেশনের জন্য 10 লক্ষ টাকা দরকার ছিল। অফিসের বসের কাছে চাইতে গেলে উনি আমাকে একটা শর্ত দেন। উনি আমাকে বললেন উনি আমাকে টাকা দিতে পারে, কিন্তু তার বিনিময়ে আমাকে তার মেয়েকে বিয়ে করতে হবে। আমি তো শুনেই রাজি হয়ে গেছি। অফিসের বসের মেয়েকে বিয়ে করব, এটা না বলার কি আছে? কিন্তু বস বলল ওনার মেয়ে নাকি ধর্ষিতা। ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম। বললাম একটা ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব? বস আমার হাতে ধরে রিকোয়েস্ট করলো, বলল দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, নয়তো ও যে কোনো সময় আত্মহত্যা করে বসবে। ঠিক সেই সময় হসপিটাল থেকে ফোন এলো। তারা জানালো তাড়াতাড়ি 10 লক্ষ টাকা জমা করে দিতে, অপারেশন করতেই হবে, নয়তো মাকে বাঁচানো যাবে না। আমি আর কিছুই ভাবতে পারছি না, আমি আর কিছু ভাবতেও চাই না। আমি বসের শর্তে মেনে নিলাম আর বসের মেয়েকেও বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বস খুব বললো, তাই বিয়েটা ধুমধাম করেই হলো। আজ আমার বাসর রাত। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, বসের মেয়ে মানে আমার বউ রুমে বসেছিল। আমি প্রায় 1 ঘন্টা দেরি করে বাসর ঘরে ঢুকলাম। রুমে ঢুকতেই দেখি মেয়েটা জানলার কাছে গিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো মেয়েটার মন খুবই খারাপ। আমি মেয়েটার পিছনে গিয়ে একটু শব্দ করলাম। মেয়েটা পিছন করে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞেস করলো, কেন বিয়ে করলেন আমাকে? আপনি কি জানেন না আমি একজন ধর্ষিতা মেয়ে? জানি। মেয়েটা তো অবাক হওয়ার চরম সীমায় পৌঁছে গেল। সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বিয়েটা করলেন কেন? আমি এই প্রশ্নের উত্তর কিছুই দিতে পারলাম না। কিভাবে এবার দেব? টাকার বিনিময়ে বিয়ে করেছি এটা বলবো? শুধু চুপ করে আছি। মেয়েটি দেখতে কিন্তু বেশ। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে হয়তো বেশি ভালো হবে না, কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটা ভেঙে গেল। ওর নামটা জানতে খুব ইচ্ছে করছিল, তাই জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা আপনার নাম কি? আমার নাম তে, কিম থেইয়ং, সবাই আমাকে তে বলেই ডাকে। আচ্ছা তে, আপনি এবার গিয়ে শুয়ে পড়ুন। আর কেন এই বিয়েটা করলাম সেটা না হয় আপনাকে অন্যদিনই বলবো। তে বেডে আর আমি সোফায় শুয়ে পড়লাম। খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম আর ফ্রেশ করে নিলাম নিজেকে। বাথরুম থেকে যেই ঘরে ঢুকেছি ঠিক তখনই দেখলাম তের মায়াবী মুখটা নজরে এলো। তে তখনও ঘুমিয়েছিল। কি সুন্দর লাগছে তেকে, চুলগুলো এলোমেলো হয়েছিল। আমি একধারে তের দিকে তাকিয়েছিলাম। তের মুখটা ভীষণ ভীষণ মায়াবী লাগছিল। দেখে মনে হচ্ছিল এক টুকরো চাঁদ যেন হাসছে। আমি তো তের দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। হঠাৎ করে তে চোখ খুলল আর ও দেখতে পেল আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি তো লজ্জা পেলাম একটু। উপরওয়ালাই জানে তে কি ভাবলো আমায়। আমি রুমের বাইরে চলে আসলাম। তে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আমার বস মানে তের বাবা আমাকে আর তেকে খাবার জন্য টেবিলে ডাকছে। আমরা দুজন টেবিলে চলে গেলাম। তের বাবা আমাকে বলল, আজকে আর তোমাকে চাকরি করতে হবে না বাবা। কিন্তু কেন? এই ছোটখাটো চাকরিটা আর তোমাকে করতে হবে না, আমি অফিস সামলে নেব। তুমি আমার মেয়েটাকে সময় দাও, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আচ্ছা আমার মা কেমন আছেন? তোমার মায়ের অপারেশন হয়ে গেছে, উনি এখন খুবই সুস্থ আছে। আমি তো কথাটা শুনে খুবই খুশি হলাম আর তের বাবাকে বললাম আমি তাহলে আজ হসপিটালে যাব। আমি খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এলাম আর রেডি হচ্ছিলাম হসপিটালে যাওয়ার জন্য। হঠাৎই দেখলাম তে আমাকে পিছন দিক থেকে ডাক দিল। বলছিলাম কি শুনো না, একটা রিকোয়েস্ট ছিল। আমি আপনার সাথে হসপিটালে যেতে চাই, মাকে দেখতে যাব। তা বেশ তো, চলুন না। তারপর আমরা দুজনে রেডি হয়ে হসপিটালে গেলাম মাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তারপর হসপিটালে ঢুকে মায়ের
মায়ের সাথে তের পরিচয় করে দিলাম। মা তো ভীষণ খুশি হলো তার বৌমাকে দেখে। কারণ জানতে চাইলেও তখন তেমন কিছু বললাম না। মাকে শুধু এটুকু বললাম যে আগে সুস্থ হয়ে নাও, তারপর বাকি ঘটনা সব বলবো। মাও আর কিছু আপত্তি করে জিজ্ঞেস করলো না আমায়। তের সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর মাকে বিদায় জানিয়ে চলে এলাম। তবে গাড়ি চালাতে চালাতে তেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই, কেন নয়। আচ্ছা, আপনার এত বড় সর্বনাশটা কে করলো, আর কখনই বা হলো আপনার এত বড় সর্বনাশ? প্রশ্নটা করা মাত্রই হঠাৎই দেখলাম তে চুপ হয়ে গেছে। পাশে ঘুরতে দেখি তে অঝরে কেঁদে যাচ্ছে। তার কান্নার বেগ আরো বেড়ে গেল যখন আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। সে কেঁদেই চলেছে তো কেঁদেই চলেছে। তারপর তেকে নিয়ে বাড়ি চলে এলাম। তে এসেই ফ্রেশ হতে চলে গেল বাথরুমে। এখন আমার নিজেরই খারাপ লাগছে, কেন যে জিজ্ঞেস করতে গেলাম কথাটা। জানি না কেন তের কান্না আমার সহ্য হচ্ছে না একদমই। বিছানায় বসে এটুকু ভাবতে লাগলাম যে কেন তে এরকম ভাবে কাঁদছে। ওই প্রশ্নটা শুনে বিষয়টা আমার মাথায় ঢুকছে না। তে বাথরুম থেকে বেরিয়ে এলো আর আমি তেকে বললাম, আমি দুঃখিত তে, কিন্তু কিসের জন্য? আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আপনাকে ওই কথাটা তখন আমার জিজ্ঞেস করা উচিত হয়নি। আরে না না, ঠিক আছে, আমার মন এমনিতেই সবসময় খারাপ থাকে, আপনার কোনো দোষ নেই। আর আপনি এখন আমার স্বামী, ওইসব কথা জানার অধিকার আপনার আছে। কিন্তু আজ বলবো না, অন্য কোনোদিন বলবো। বলবো আমার এত বড় সর্বনাশের কথা। পরদিন সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই দেখি তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়াচ্ছে। কি আর বলবো, খোলা চুলে তেকে অপরূপ সুন্দর লাগছে। ইচ্ছে হচ্ছিল ওকে পিছন দিক থেকে জড়িয়ে ধরি, কিন্তু না, ওকে জড়িয়ে ধরলেও অন্য কিছু ভাবতে পারে। জাঙ্কুক বাথরুমে ঢুকতে তে জাঙ্কুককে ডাকাডাকি শুরু করলো। এই যে শুনছেন, শুনুন না, আপনি যখন মাকে আনতে যাবেন তখন আমি কিন্তু আপনার সাথে যাবো। ভাবছি শাড়ি পরে যাবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর শাড়ি পরতে চান, ভালো কথা, বেশ পরুন না। এটা আমাকে জিজ্ঞেস করার কি আছে বলুন তো? মানে কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। এতে এবার আমি কি করতে পারি বলুন তো? আচ্ছা আপনি আমাকে শাড়ি পরিয়ে দেবেন? তের আমার মায়া ভরা মুখটা দেখে আর ওকে না করতে পারলাম না। বললাম, হ্যাঁ ঠিক আছে, ফ্রেশ হয়ে আসো, আমি পরিয়ে দিচ্ছি। কিন্তু আপনি চোখ বন্ধ করে শাড়ি পরাবেন, আপনি কিন্তু চোখ খুলবেন না একদমই, ঠিক আছে? আরে বাবা, চোখ বন্ধ করে আমি শাড়ি পরাবো কি করে? জানি না কি করে পরাবেন, কিন্তু চোখ বন্ধ করেই পরাবেন প্লিজ। কোনো একভাবে তেকে শাড়ি পরিয়ে দিলাম আমি চোখ বন্ধ করেই। তারপর তে আর আমি মিলে গেলাম মাকে ছুটি করাতে। তেদের বাড়ি নিয়ে আসতেই মা বলেই দিলেন যে উনি এখানে থাকতে চান না, উনি গ্রামে ফিরে যেতে চান। কি আর করার, তের বাবার কাছ থেকে পারমিশন নিয়ে তে, আমি আর মা মিলে চলে গেলাম আমাদের গ্রামের বাড়ি। তেকে পুরো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে আমাদের বেশ খানিকটা সময় চলে গেল। প্রায় বলতে গেলে সন্ধ্যেই হয়ে গেল। বাড়ি এসে মা, আমি আর তে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার শেষ করে আমার রুমে আমি বসে আছি। হঠাৎই তে এসে বলে উঠলো, সেদিন আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন না আমার এত বড় সর্বনাশ কিভাবে হয়েছিল? তাহলে শুনুন আমার সর্বনাশের কথা। আমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম। যদিও আমার বাবার প্রচুর টাকা ছিল, তবুও আমি সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করতাম। একটা ছেলেকে নিজের চাইতেও বেশি ভালোবাসছিলাম, নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম। দিনটা ছিল সোমবার। ও আমায় বলেছিল আমাকে ঘুরতে নিয়ে যাবে, তাই আমিও আর 7-5 না ভেবে ওর সাথে ঘুরতে চলে যাই। ও আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে গাড়িতে করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানে ওর বন্ধুরা আগে থেকেই দাঁড়িয়েছিল। তারপর ওরা সবাই মিলে, এই পর্যন্ত বলেই থেমে গেল তে। তের চোখ দুটো দিয়ে যেন বৃষ্টির মতো পানি পড়ছে। আমি তেকে বললাম, প্লিজ কাঁদবেন না। এই বলে তেকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলাম। তের কান্না আর কমছেই না, যেন আর বেড়ে চলেছে কান্নার বেগ। আমার নিজের চোখ দিয়ে অজস্র পানি পড়ছে। জানি না কেন এক অজানা কষ্টে খুব কষ্ট লাগছে। তের চোখের জল আমার সহ্য হচ্ছে না। দেখুন তে, প্লিজ এভাবে কাঁদবেন না। আপনার তো তাতে কোনো দোষ নেই বলুন। আপনি কাউকে বিশ্বাস করেছিলেন নিজের থেকেও বেশি, সে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। ওরা হলো মানুষ রূপে জানোয়ার,
হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু আপনার পুলিশের কাছে কেন যাননি? এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি এই স্টোরিটার নেক্সট পার্ট পরের সপ্তাহতেই দিয়ে দেবো। আর যে চেনা অচেনা প্রেম যে স্টোরিটা রয়েছে ওটার আমি পার্ট তৈরি করেছি, কিন্তু এখন একটু এডিটিংয়ের প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি ওটা আপলোড করতে পারছি না। ততক্ষণ তোমরা এই স্টোরিটা এনজয় করো।